এডুকেশন অনলাইনে সবাইকে স্বাগত। সুপ্রভাত। যারা আমাদের অনুষ্ঠান দেখছো, একটা জায়গা তো খুব খারাপ লাগছে তোমাদের, গত বছর দেড়েক ধরে স্কুলে যাওয়া নেই। আমি জানি না যে আমাদের এই অনুষ্ঠান কতটা বিকল্প হতে পেরেছে, তবে একটা জিনিস বুঝি, বিকল্প না হতে পারলেও মানুষকে, ছাত্রছাত্রীদের, তোমাদেরকে বিভিন্ন দিক থেকে আমরা সাহায্য করবার চেষ্টা করেছি, আমরা করেছি, চ্যানেল কর্তৃপক্ষ করেছেন, এবং সঙ্গে শিক্ষক শিক্ষিকা যারা আমাদের অনুষ্ঠানে এসছেন তারা আদ্যন্ত চেষ্টা করেছেন। এর জন্য তাদেরকে ধন্যবাদ। তোমাদেরকেও টিভির সামনে সকালবেলায় বসবার জন্য ধন্যবাদ। আজকে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, ভূগোল নিয়ে তোমাদের আজকে ক্লাস, আজকের এডুকেশন অনলাইন। স্যার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমরা মূলত আজকে নবম শ্রেণী পড়ব, এবং তোমরা এটা জানো যে নবম এবং দশম শ্রেণীর উপর ভিত্তি করেই কিন্তু মূলত আমাদের মাধ্যমিক পরীক্ষা হয়। আর এটা কখনোই তোমরা ভেবো না যে সামনের বছরে মাধ্যমিক পরীক্ষা হবে না, অর্থাৎ এবার যেরকমভাবে মূল্যায়ন হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, সামনের বারও সেরকম হবে। পরিস্থিতি কিন্তু বদল হতে পারে যে কোনো সময়, এবং তোমরা ধরে নিয়ে চলো যে পরীক্ষা দিতে হবে। পড়া এবং ছবি আঁকা এবং লেখা এবং ভূগোল বোঝাই, সবটার সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমি স্যারকে অনুরোধ করব আজকের ক্লাস শুরু করবার জন্য ছাত্রছাত্রীদের জন্য, এবং ডেফিনেটলি আপনাকে স্বাগত জানাই। আপনি আজ কিছুক্ষণ আগে বলছিলেন যে এটা 3 নম্বর দিন আজকে সিটিভিনে আসা, তো ডেফিনেটলি এই কারণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে কন্টিনিউয়াস একটা এফোর্ট আমাদের ছাত্রছাত্রীদের জন্য আপনারা দিয়ে আসছেন। অনেক ধন্যবাদ, স্বাগত আজকে অনুষ্ঠানে। আমি অরিজিৎ পাল, এবং এই অনুষ্ঠানে আজকে নিয়ে তৃতীয় দিন আসছি। প্রথমেই সিটিভেন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান করার জন্য। তার কারণ সত্যি বিকল্প একটা দরকার আমাদের, কারণ স্কুল কলেজের সঙ্গে যেহেতু যোগাযোগ একটা বিচ্ছিন্ন অবস্থা, তাই জন্য একটা বিকল্প অবশ্যই দরকার শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই কাজটা করেছে খুব সুন্দরভাবে, এখন অবধি করে চলেছে সিটিভেন চ্যানেল, তো সেই কারণে কিন্তু একটা ধন্যবাদ তো প্রাপ্যই। পাশাপাশি আমি বলবো যে আমরা কয়েকদিন আগেই খবরে শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে পুজোর পর হয়তো বা স্কুল খোলার একটা বন্দোবস্ত করা হতে পারে। তাহলে সেক্ষেত্রে ক্লাস 9-এর কিন্তু অ্যানুয়াল পরীক্ষা তা হয়তো বা স্কুলেই হবে এবছর, আশা করা যাচ্ছে এখনো পর্যন্ত যা। তো সেক্ষেত্রে 9-এর সিলেবাস তোমাদের অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। জানুয়ারি মাস থেকে তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়ছো, স্কুলের অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, বিভিন্ন জায়গায় পড়ছো গৃহশিক্ষকদের কাছেও, ফলে অনেকটাই কভার হয়ে গেছে। আমি আজকে 9-এরই একটা চ্যাপ্টার, আবহ বিকার, এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং উঁচু ক্লাসেও এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসে অনেক সময়। 11-12-এর ক্ষেত্রেও কিন্তু আবহ বিকার চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো সেই আবহ বিকার চ্যাপ্টারটা নিয়ে তোমাদেরকে বিষয়গুলো একটু উল্লেখ করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে, আশা করি তোমাদের ভালো লাগবে, বুঝতে পারবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো যে কোনো সময়। আমি শুরু করি আজকে আমাদের চ্যাপ্টার আবহ বিকার। এবং ডেফিনেটলি আজকের এডুকেশন অনলাইনে কিন্তু তোমরা লাইভেও ফোন করতে পারো। লাইভ অনুষ্ঠানে ফোন করে তোমরা স্যারের কাছ থেকে আজকে যা উনি পড়াচ্ছেন আবহ বিকারে, সেখানে যা যা তোমাদের কমপ্লিকেশনস আসবে সেগুলো নিয়ে কিন্তু আজকেই তোমরা শর্ট আউট করে নিতে পারো। থ্যাংক ইউ স্যার, শুরু করে যাও। আমি তাহলে শুরু করি। আবহ বিকার শব্দটা, এই শব্দটার সঙ্গে আবহাওয়া শব্দটা খুব জড়িত। তোমরা আবহাওয়া ব্যাপারটার সঙ্গে আগেই পরিচিত, বিভিন্ন ছোট ক্লাসেও আমরা 7-8 এই সম্পর্কে জেনেছি। আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো, যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে আবহাওয়ার, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আবহবিকার ব্যাপারটা তৈরি হয়। আবহবিকার মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো একটা শিলাখণ্ড, সেই শিলাখণ্ড যখন বিভিন্ন রকম জলবায়ুগত উপাদানগুলোর দ্বারা বা আবহাওয়ার উপাদানগুলোর দ্বারা যখন নাকি সেগুলো যান্ত্রিকভাবে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কিংবা রাসায়নিকভাবে সেগুলো বিয়োজিত হয়ে যাচ্ছে, তাকে আমরা আবহবিকার বলে থাকি। তো আবহবিকারের সংজ্ঞাটা আমাদের প্রথমেই ভালো করে তৈরি রাখতে হবে, আবহবিকার বলতে আমরা ঠিক কী বুঝছি। এবং এই আবহবিকারের সঙ্গে যে জিনিসটা বেশ কতগুলো শব্দ যেগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটা হচ্ছে ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, নগ্নীভবন। এই বিষয়গুলো কিন্তু একইভাবে আমাদেরকে বুঝতে হবে জিনিসগুলো কী আসলে। আবহবিকার আর ক্ষয়ীভবনের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য রয়েছে। আবহবিকার যেরকম একটা শৈস্থিক প্রক্রিয়া আমরা বলে থাকি, একটা স্থিতিশীল প্রক্রিয়া, কারণ যেখানে যান্ত্রিকভাবে ভাঙছে শিলাগুলো কিংবা রাসায়নিকভাবে বিয়োজিত হচ্ছে, সেটা সেখানেই পড়ে থাকছে, সেটা সেখান থেকে কিন্তু মুভ করছে না, অন্যদিকে যাচ্ছে না। কিন্তু ক্ষয়ীভবন প্রক্রিয়াটা হচ্ছে যেখানে আমরা দেখতে পাই হচ্ছে অন্যত্র সেটা অপসারিত হয়ে যাচ্ছে,
বিভিন্ন প্রকার এজেন্টের দ্বারা, মাধ্যমের দ্বারা, সেটা নদীর জল হতে পারে, সেটা হিমবাহ হতে পারে, বায়ু হতে পারে, বিভিন্ন প্রকার প্রাকৃতিক যে শক্তিগুলো রয়েছে সেই সমস্ত শক্তিগুলোর দ্বারা যখন এই আবহবিকারজাত পদার্থ সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ক্ষয়ীভবন প্রক্রিয়া। খুব ভালো করে ক্ষয়ীভবনের সংজ্ঞা তৈরি করবে এবং আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্য, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটাও ভালো করে আমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়টা শব্দটা মধ্যে ক্ষয় থাকলেও ক্ষয়ীভবনের সাথে কিন্তু এর একটা পার্থক্য রয়েছে, এবং সেই ক্ষয়ীভবনের সঙ্গে পার্থক্যের ব্যাপারটাই আমরা আসব, যেখানে আমরা পুঞ্জিত ক্ষয় বলতে আমরা বুঝি হচ্ছে যে বিপুল পরিমাণে পদার্থ কোনো একটা উঁচু অঞ্চলে একটা বিপুল পরিমাণে নুড়ি, কাকড়, বালি এই সমস্ত কিছু বা বড় বড় শিলাখণ্ড, সেগুলো ওপর থেকে যখন নিচের দিকে অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসছে। এই যে দেখতে পাচ্ছ ছবিটা নিশ্চয়ই তোমরা, যেখানে একটা উঁচু পাথরের খণ্ড রয়েছে এবং তার মধ্যে অনেকগুলো ক্র্যাক তৈরি হয়েছে দেখতে পাচ্ছ। এই ক্র্যাকগুলো হচ্ছে আবহবিকার হওয়া, এটাকে আমরা আবহবিকার বলে চিহ্নিত করতে পারি। আমি একটা ছবির মধ্যে কিভাবে আবহবিকার পুঞ্জিত ক্ষয় বিষয়গুলোকে বোঝানো যায় সেইগুলোকে আমি আলোচনা করেছি। এই যে ক্র্যাকগুলো তৈরি হচ্ছে, এই যে ফাটলগুলো তৈরি হচ্ছে, এটা আস্তে আস্তে আবহবিকারের সৃষ্টি হচ্ছে। এরপর এই আবহবিকারজাত পদার্থ যদি অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচের দিকে এরমভাবে নামতে থাকে, তখন তাকে আমরা বলে থাকবো হচ্ছে পুঞ্জিত ক্ষয়। মানে পুঞ্জ আকারে একসাথে অনেকটা বস্তু একসাথে যখন নিচের দিকে নামতে থাকে অভিকর্ষের টানে, তখন তাকে আমরা পুঞ্জিত ক্ষয় বলে থাকি। আর যখন এই পদার্থগুলো নিচের দিকে নেমে চলে আসলো, মানে এইরকম একটা জায়গায় এসে সঞ্চিত হয়ে গেল পদার্থগুলো, তখন সেটাকে আমরা বলে থাকবো হচ্ছে ক্ষয়ীভবন প্রক্রিয়া। এই জায়গায় যখন চলে আসলো, তখন নদীর দ্বারা, বায়ুর দ্বারা সেটা আরও অপসারিত হয়ে গেল, অন্যত্র চলে গেল, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা নামকরণ করব ক্ষয়ীভবন প্রক্রিয়া। তাহলে ক্ষয়ীভবন ব্যাপারটাও কিন্তু আমাদের ক্ষয়ীভবন বিষয়টাও আমাদের এখান থেকে ভালো করে বুঝে নিতে হবে। ওকে, তাহলে এই পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিচের দিকে পদার্থটা ক্রমাগত নেমে আসবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? পুঞ্জিত ক্ষয় জিনিসটা হচ্ছে অভিকর্ষের টান, এখানে অভিকর্ষ যে শক্তিটা হচ্ছে প্রধান শক্তি হিসাবে কাজ করবে। আর ক্ষয়ীভবনের ক্ষেত্রে আমরা যেটা দেখব, সেখানে কিন্তু বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি বা মাধ্যমগুলো কাজ করছে, সেখানে নদী, বায়ু, হিমবাহ এই ধরনের শক্তিগুলো কাজ করছে কোনো পদার্থকে অপসারিত করার ক্ষেত্রে। তাই পুঞ্জিত ক্ষয় কখনোই ক্ষয়ীভবন নয়। এটা আমাদের পড়ার ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন হয়তো বা একই জিনিস, কিন্তু বিষয়টা একরকম নয়। এদের পার্থক্য আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। সবথেকে বড় যে জিনিসটা বলতে পারি যে অভিকর্ষের টান আমরা পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে দেখতে পাবো, আর ক্ষয়ীভবনের ক্ষেত্রে দেখতে পাবো বিভিন্ন প্রকার মাধ্যমগুলোর সাহায্য। এদের মধ্যে পার্থক্যও ভালো করে তৈরি রাখবে, সেটাও ভালো করে পরীক্ষায় আসতে পারে। এরপর আসে এই পুঞ্জিত ক্ষয়ের বিভিন্ন শ্রেণীবিভাগ হয়ে থাকে। এই যে পদার্থ অভিকর্ষের টানে উপর থেকে নিচের দিকে নেমে আসছে, যেমন ধরো ধস, তোমরা শুনে থাকবে বিভিন্ন সময় বর্ষাকালে বিশেষ করে পার্বত্য অঞ্চলে, সিকিম, দার্জিলিং এই সমস্ত অঞ্চলে বিপুল পরিমাণে পাথর মানে ধস নেমেছে এবং ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, এরকম ব্যাপারটা তোমরা প্রায় শুনে থাকো। কয়েকদিন আগে আমরা একটা খবর করি যেখানে হিমাচল প্রদেশের কিন্নরে বহু মানুষের মৃত্যু হয়েছে ধসের ফলে। ফলে এইরকম যখন ধসগুলো, সেগুলো হচ্ছে একদম এক এক প্রকার পুঞ্জিত ক্ষয়, যখন প্রচুর পরিমাণে পাথর ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। এবার এইটা আবার ঢালের ওপর ভিত্তি করে আমরা তিনটে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। যেমন প্রথম ভাগটাকে আমরা বলি প্রপাত। প্রপাত মানে যখন একদম খাড়া ঢাল সম্পন্ন হবে। আমি একটু ছবির মাধ্যমে তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারি, বিষয়টা তাহলে ক্লিয়ার হবে তোমাদের কাছে। প্রপাত, প্রপাত আমরা কখন বলছি? যখন দেখা যাচ্ছে এরকম একটা খাড়া ঢালযুক্ত জায়গা, সেখান থেকে নিচের দিকে নেমে আসছে ক্রমাগত, এই ওপর থেকে টুকরো টুকরো খণ্ডগুলো সেগুলো নিচের দিকে নেমে চলে আসছে, এই রকম খণ্ডগুলো, তখন আমরা সেটাকে বলছি প্রপাত। এটা একটা ধরো একটা বেস, একটা পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলের ওপর থেকে ডাইরেক্টলি খাড়া ঢাল, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে খাড়া ঢাল, এই খাড়া ঢাল জুড়ে যখন আসবে তখন সেটা হচ্ছে প্রপাত। আমরা আরেক রকম দেখতে পাই, সেটা হচ্ছে ধস, যেটা আমরা নর্মালি দেখে থাকি। সেটা হচ্ছে একটু ঢালু ঢাল হবে, একটু মসৃণ তল হবে, সেই মসৃণ তল বরাবর কোনো একটা পার্বত্য অঞ্চল, এরকম একটা মসৃণ তল, সেই মসৃণ তল দিয়ে যখন আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে, তখন সেটা হচ্ছে আমাদের কাছে ধস। এখানে মাটি, পাথর, বিভিন্ন রকম জিনিস নেমে আসতে পারে নিচের দিকে, মূলত বর্ষাকালে, মূলত জলের দ্বারা তাড়িত হয়ে এগুলো সাধারণত এসে থাকছে। যখন নাকি পাথরটা নরম হয়ে যাচ্ছে, আলগা মাটি হয়ে যাচ্ছে, আমরা জানি পার্বত্য অঞ্চলের মৃত্তিকা কিন্তু স্থিতিশীল মৃত্তিকা নয়, এবং দীর্ঘ সময় ধরে সেখানে যত বেশি বৃষ্টিপাত হচ্ছে, মাটির ভেতরে জল ঢুকছে, মাটির কণাগুলো আলগা হয়ে যাচ্ছে, এবং তার ফলে কিন্তু এই ধরনের
বিপর্যয়গুলো আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আর রয়েছে প্রবাহ। প্রবাহ ব্যাপারটা অনেক সময় কর্দম প্রবাহ বিশেষ করে আমরা দেখতে পাই, একদম কাদা মাটি ওপর থেকে নিচের দিকে, বিশেষ করে মেঘ ভাঙা বৃষ্টি যখন হয় সেই সময় আমরা দেখতে পাই যে মেঘ ভাঙা বৃষ্টির প্রভাবে অনেক সময় কিন্তু একদম পাহাড়ের ওপর থেকে বিপুল পরিমাণে কাদামাটি নিচের দিকে তীব্র গতিতে নেমে আসছে। সেটাও কিন্তু এক প্রকার পুঞ্জিত ক্ষয় আমরা বলতে পারি, এবং এই প্রকার পুঞ্জিত ক্ষয়কে আমরা প্রবাহ বলে থাকছি। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন প্রকার পুঞ্জিত ক্ষয় সম্পর্কে ধারণাগুলো আমরা ব্যাখ্যা করলাম। পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবনের পার্থক্য, সেটাও খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার আরেকটা শব্দের কথা আলোচনা করব, সেটা হচ্ছে নগ্নিভবন। এই শব্দগুলো কিন্তু অনেকটাই একই রকম শব্দ, মানে পুঞ্জিত ক্ষয় বলো নগ্নিভবন বলো একই রকম শব্দ হলেও সবকটার মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে। নগ্নিভবন আসলে কি? নগ্নিভবন ব্যাপারটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে জিনিসটা হচ্ছে সবকটা প্রক্রিয়া সেখানে একসাথে কার্যকরী হচ্ছে। মানে আমরা যদি নগ্নিভবন ব্যাপারটাকে ব্যাখ্যা করি তাহলে মাথায় রাখতে হবে নগ্নিভবন ব্যাপারটা কি। নগ্নিভবন শব্দটা কোথা থেকে এসেছে আগে সেই জিনিসটা ক্লিয়ার করো। নগ্নিভবন মানে ডেনিউডেশন, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেনিউডেশন। শব্দটা এসেছে ইতালীয় শব্দ একটা, ডেনিউডিয়ার। এই ডেনিউডিয়ার থেকে ডেনিউডেশন শব্দটা এসেছে। ডেনিউডিয়ার মানে কি? অনাবৃত, টু বিয়ার। কোনো একটা অঞ্চল পুরোপুরি যখন অনাবৃত হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা নগ্নিভবন বলছি। এবার খেয়াল করে দেখো, আমরা যে স্টেপগুলো পড়লাম, মানে তিনটে শব্দ যে আমরা একটু আগে আলোচনা করলাম। প্রথম শব্দ আলোচনা করেছি আবহবিকার, তারপরে বলেছি ক্ষয়ীভবন, তারপরে বলেছি পুঞ্জিত ক্ষয়। এবার এই আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয় তিনটে প্রক্রিয়া যখন একসাথে ক্রিয়াশীল হচ্ছে, স্টেপ বাই স্টেপ ক্রিয়াশীল হচ্ছে, তখন কিন্তু একটা শিলার অভ্যন্তরস্থ অংশটা বাইরে বেরিয়ে আসছে। একটা শিলাখণ্ড, তার মানে নগ্নিভবন বলতে আমরা যেটা বোঝাতে পারি সেটা হচ্ছে আবহবিকার, তার সঙ্গে যোগ ক্ষয়ীভবন, তার সাথে যুক্ত হচ্ছে আমাদের পুঞ্জিত ক্ষয়। এই তিনটে বিষয়কে একসাথে জুড়ে নিয়ে তবে কিন্তু আমাদের নগ্নিভবন এই পুরো ব্যাখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে তিনটে প্রক্রিয়া একসাথে কার্যকরী হলে একটা পাহাড়, সেই পাহাড়ের ওপর প্রান্তটা পুরোপুরি বিয়ার্ড হয়ে যাচ্ছে, অনাবৃত হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি এখানে নগ্নিভবন ক্রিয়াশীল হয়েছে। তাহলে এই হচ্ছে আবহবিকার সংক্রান্ত বিভিন্ন যে শব্দগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে। এবার চলে যাব পরের টপিকে। পরের টপিকে আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে আবহবিকারের শ্রেণীবিভাগ। কি কি ধরনের আমরা আবহবিকার দেখতে পাই। মূলত আবহবিকারকে আমরা তিনটে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। তার মধ্যে রয়েছে যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার। তিনটে বিষয় সম্পর্কেই আমি একটু ডিটেলসে আলোচনা করছি। প্রথমে আসছি আমরা যান্ত্রিক আবহবিকার প্রসঙ্গে। নামকরণ থেকেই বুঝতে পারছি যান্ত্রিক একটা শক্তি এখানে কাজ করবে সবসময়। মানে যখন কোনো শিলাখণ্ড আমরা দেখতে পাবো, সেটা উষ্ণতার তারতম্যের জন্য হোক, চাপ হ্রাসজনিত কারণের জন্য হোক, কিংবা অন্য কোনো কারণে আর্দ্রতার জন্য হয়ে থাকুক বা অন্য কোনো কারণে হয়ে থাকুক, শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকবে। চূর্ণ বিচূর্ণ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে যে কোনো সংজ্ঞার ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমি এই বিষয়টা একটু বলে রাখি, সবার ক্ষেত্রেই এই জিনিসটা অ্যাপ্লিকেবল, সব সংজ্ঞার ক্ষেত্রেই, যে কিছু শব্দ থাকে যেগুলোকে আমরা কিওয়ার্ডস বলে থাকি। এই শব্দগুলো অনেক সময় যদি আমরা ব্যবহার না করি সংজ্ঞার মধ্যে, তাহলে কিন্তু আমাদের মার্কস পাই না। আমরা হয়তো ভাবছি যে সংজ্ঞাটা পুরোটা লিখে আসলাম, আমরা ভালো মার্কস পাবো, কিন্তু আমাদের দেখতে হবে তার কিওয়ার্ডসগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করছি কিনা। সেই শব্দগুলো যদি ভুল হয়ে যায়, সেই শব্দগুলো যদি না দেওয়া হয়, অনেক সময় আমরা নিজের মতন বানিয়ে লেখার চেষ্টা করি, ভালো, এটা খুবই ভালো দিক, কিন্তু সেই নিজের মতন বানালেও সেখানে কিন্তু কিওয়ার্ডসগুলো যেন মিস না হয়ে যায়, এটার দিকে আমাদের একটু নজর দিতে হবে। যেমন এই যান্ত্রিক আবহবিকারের সংজ্ঞার ক্ষেত্রে, সেখানে এই শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এই শব্দটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। কারণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে যখন সেখানেই পড়ে থাকছে, তখন সেটাকে আমরা যান্ত্রিক আবহবিকার বলে থাকছি। তাহলে যান্ত্রিক আবহবিকার কিসের কিসের মাধ্যমে হতে পারে? উষ্ণতার তারতম্যের জন্য হতে পারে, চাপ হ্রাস বৃদ্ধির জন্য হতে পারে, আর্দ্রতার তারতম্যের জন্য হতে পারে, বা অন্যান্য বিভিন্ন কারণের জন্য হতে পারে। তো প্রথমে আমরা এক এক করে আলোচনা করব। প্রথম আমরা বলবো উষ্ণতার তারতম্যের কারণের জন্য কিভাবে যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয়ে থাকে। প্রথমে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার মূলত আমরা মরু অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে দেখতে পাবো। যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া মেরু অঞ্চলেও আমরা যান্ত্রিক আবহবিকার দেখতে পাই, উচ্চ পার্বত্য অঞ্চলেও আমরা যান্ত্রিক আবহবিকার দেখতে পাই। তবে যান্ত্রিক আবহবিকার হওয়ার জন্য একদম সব থেকে পারফেক্ট জলবায়ু যদি আমরা বলি, সেটা হচ্ছে মরু জলবায়ু। উষ্ণতার তারতম্যের ফলে কি কি যান্ত্রিক আবহবিকার হয় সে সম্পর্কে আসি। এখানে আমরা তিনটে জিনিসকে আলোচনা করতে পারি যেটা উষ্ণতার তারতম্যের জন্য হচ্ছে। প্রথমটা হচ্ছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ প্রক্রিয়া, তারপরে বলতে পারি স্বল্পমোচন প্রক্রিয়া, আর তারপরে বলতে পারি ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া।
তিনটে প্রক্রিয়া সম্পর্কে ডিটেলস আলোচনা করছি, মনোযোগ সহকারে শুনবে। তো প্রথমে আসি হচ্ছে আমরা প্রস্তরচায়ী খণ্ডীকরণ প্রক্রিয়া। এক্ষেত্রে কি হচ্ছে, কোনো একটা মরু অঞ্চল, আমরা জানি সেখানকার উষ্ণতার প্রসারতা অনেক বেশি, মানে দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি হয় মরু অঞ্চলগুলোতে। সেই অঞ্চলে কি আমরা দেখতে পাচ্ছি, আমি ছবি এঁকে বিষয়টা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কোনো একটা জায়গায় শিলাখণ্ড এরকম ব্লকের আকারে, এরকম টুকরো 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 ব্লকের আকারে অনেক সময় শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে বা ওরকমভাবে ব্লকের আকারে অবস্থান করতে পারে। ইংরেজিতে একে বলা হয় ব্লক ডিসইন্টিগ্রেশন। মানে একটা লম্বা শিলাস্তর, সেই শিলাস্তরের মধ্যে কতগুলো এরকম একটা, ধরো এরকম একটা শিলাস্তর রয়েছে, সেই শিলাস্তরের মধ্যে কতগুলো আড়াআড়ি ফাটল, কতগুলো উল্লম্ব লম্বালম্বি ফাটল তৈরি হলে যেরকম এক একটা ব্লকগুলো টুকরো টুকরো আকারে অবস্থান করছে, সেইটাকেই আমরা বলে থাকছি প্রস্তরচায়ী খণ্ডীকরণ। এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি প্রস্তরচায়ী খণ্ডীকরণ। এখন প্রশ্ন হলো এই প্রক্রিয়াটা কিভাবে কার্যকরী হচ্ছে। সেটা হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে কোনো একটা অঞ্চলে, মরু অঞ্চলের ক্ষেত্রে দিন এবং রাতের তাপমাত্রা অত্যন্ত পার্থক্য থাকে, উষ্ণতার প্রসার অনেক বেশি থাকে। তাই দিনের বেলা যতটা শিলাস্তরটা প্রসারিত হচ্ছে, রাতের বেলা আবার সংকুচিত হচ্ছে। এইভাবে শিলা প্রসারণ সংকোচন হতে হতে প্রতিনিয়ত হতে হতে আস্তে আস্তে শিলার মধ্যে এরকম কিছু উল্লম্ব এবং আড়াআড়ি ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলোকেই যখন সৃষ্টি হচ্ছে তখন এরকম ফাটল তৈরি হচ্ছে এবং ব্লকের আকারে একটা একটা অংশ নিচের দিকে পড়ে যাচ্ছে, একটা অংশ এখানে ঝুলছে, এরকম অবস্থা তৈরি করছে। এটাকেই আমরা বলে থাকছি প্রস্তরচায়ী খণ্ডীকরণ প্রক্রিয়া। তাহলে বুঝতে পারা গেল মূলত গ্রানাইট শিলার ক্ষেত্রে আমরা প্রস্তরচায়ী খণ্ডীকরণ প্রক্রিয়া সব থেকে বেশি দেখতে পাব। দ্বিতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আসি। দ্বিতীয় প্রক্রিয়াটার নাম হচ্ছে স্বল্পমোচন প্রক্রিয়া। একে উপগোলাকার আবহবিকারও অনেক সময় বলা হয়ে থাকে, স্বল্পমোচন প্রক্রিয়াকে। এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, আমি আগে ছবিটা এঁকে নিই, তারপরে তোমাদেরকে বিষয়টা সম্পর্কে একটু বুঝিয়ে দিচ্ছি। স্বল্পমোচন প্রক্রিয়াটা কীরকম হয়ে থাকে দেখো। সেটা হচ্ছে আমরা জানি শিলা হচ্ছে তাপের কুপরিবাহী, শিলা খুব বেশি তাপ কিন্তু পরিবহন করতে পারে না। তো মরু অঞ্চলে বা অন্যান্য বিভিন্ন অঞ্চলে যে সমস্ত শিলাগুলো রয়েছে, একটা সেখানে তাপীয় ঢাল তৈরি হয়। মানে শিলার উপরিস্তরের যে অংশটা, সেটা যতটা পরিমাণে তাপকে শোষণ করছে, শিলার অভ্যন্তর ভাগটা কিন্তু অতটা পরিমাণে তাপকে শোষণ করতে পারছে না। ফলে যত আমরা শিলার একটা উপরিস্তর থেকে অভ্যন্তরের দিকে যাব, ততই কিন্তু দেখব তার তাপের পরিমাণ, উষ্ণতার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকছে। এবং এইভাবে কমতে কমতে ভেতর দিকে অনেকটা উষ্ণতা কমে যাচ্ছে, মানে ভেতর স্তরটা ঠান্ডা থাকছে কিন্তু বাইরের স্তরটা খুব বেশি উষ্ণ হয়ে উঠছে। উষ্ণতার তারতম্যের জন্য সংকোচন প্রসারণেরও তারতম্য হচ্ছে এবং এই ওপরের যে স্তরটা, সেই স্তরটা খুব দ্রুত গতিতে উষ্ণ হয়ে গিয়ে, এই স্তরটা আমরা দেখব ওপরের অংশটা দ্রুত গতিতে উষ্ণ হয়ে গিয়ে ওপরের এক একটা স্তর পেঁয়াজের খোসার মতন উঠে চলে আসছে। যেমনভাবে আমরা পেঁয়াজের খোসাগুলোকে একটার পর একটা স্তর ছাড়িয়ে নিয়ে আসতে পারি, তেমনই এর ক্ষেত্রেও স্বল্পমোচনের ক্ষেত্রেও দেখব যে ঠিক পাথরের ওপরের অংশ একটা একটা অংশ ওপর থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে। এই ধরনের আবহবিকারকে আমরা বলে থাকি স্বল্পমোচন প্রক্রিয়া। এটা এক প্রকার যান্ত্রিক আবহবিকার এবং এর ফলে যে পাথর তৈরি হচ্ছে, মানে শিলাস্তর আবহবিকার ঘটার ফলে যে পাহাড়ে বা যে অঞ্চলে টিলাতে হচ্ছে এই ধরনের কাজ, তার উপরিস্তরটা কিন্তু গোলাকার হয়ে থাকছে। তাই এর আরেকটা নাম উপগোলাকার আবহবিকারও বলা হচ্ছে, কারণ এটা গোলাকার ভূমিরূপের সৃষ্টি করছে এই ধরনের আবহবিকারগুলো। তাহলে স্বল্পমোচন প্রক্রিয়া সম্পর্কে আশা করি বুঝতে পারলে। এবার চলে আসি আমাদের তৃতীয় প্রক্রিয়া সম্পর্কে। তৃতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া। ক্ষুদ্রকণা বিসরণ বা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন বলা হয়ে থাকে একে। এক্ষেত্রে কি হচ্ছে, একটা শিলা বিভিন্ন প্রকার খনিজ দিয়ে তৈরি হয়ে থাকে, বিভিন্ন প্রকার খনিজ সেখানে আমরা দেখতে পাই। তাই জন্য এই রকম যে বিভিন্ন প্রকার খনিজগুলো রয়েছে, তাদের কিন্তু বিভিন্ন রকমের সংকোচন এবং প্রসারণ ক্ষমতা থাকে। একটা শিলা যখন বিভিন্ন প্রকার খনিজ দিয়ে তৈরি হচ্ছে, তাদের সংকোচন এবং প্রসারণের মাত্রাও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। তাই জন্য একটা খনিজ, মানে শিলার মধ্যে একটা খনিজ, সে ধরো বেশি পরিমাণে তাপ শোষণ করছে, বেশি পরিমাণে প্রসারিত হচ্ছে, বেশি পরিমাণে সংকুচিত হচ্ছে, কিন্তু তার পাশের খনিজটা অত বেশি পরিমাণে তাপ শোষণ করছে না।
তাই একটা সময় পর এই অসম সংকোচন প্রসারণের জন্য আমরা দেখতে পাবো শিলার খনিজগুলো একে অপরের থেকে পৃথক হয়ে যেতে চাইছে। তখন একটা গোলাকার পাথরের থেকে একটা একটা অংশ করে খুলে খুলে বেরিয়ে চলে আসছে। মরু অঞ্চলে বিশেষ করে বিকেলের দিকে বা এরকম অপরাহ্নের সময় আমরা দেখতে পাই যে বন্দুক থেকে গুলি ছোড়ার মতন করে আওয়াজ, তীব্র আওয়াজ হয়ে শিলার টুকরোগুলো পৃথক হয়ে যেতে থাকে। এই ধরনের আবহবিকারকে আমরা বলে থাকছি হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন একটা শিলা যদি বিভিন্ন প্রকার খনিজ দিয়ে গঠিত হয় তখনই একমাত্র এই ধরনের আবহবিকার আমরা লক্ষ্য করতে পারব। তাহলে উষ্ণতার তারতম্যের ফলে যে তিনটি আবহবিকার সম্পর্কে বললাম আশা করি বুঝতে পেরেছো। তিনটি আবহবিকারের কিন্তু ছবি ভালো করে তৈরি রাখতে হবে। তিনটি আবহবিকার কি করে হচ্ছে সেই বিষয়গুলো আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। এবং কোথায় মূলত দেখতে পাচ্ছি? মরু অঞ্চলে দেখতে পাচ্ছি। এবার চলে আসবো যান্ত্রিক আবহবিকারের পরের পর্যায়টায়, যেখানে আমরা মূলত দেখতে পাচ্ছি হচ্ছে তুষারের কার্যের দ্বারা যান্ত্রিক আবহবিকার সংগঠিত হচ্ছে। কিভাবে হয় এটা? ধরো একটা পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চল উচ্চ পার্বত্য অঞ্চল, সেখানে রাতের বেলা উষ্ণতা এতটাই নিচের দিকে নেমে যাচ্ছে, হিমাঙ্কের নিচে উষ্ণতা হয়ে যাওয়ার জন্য সেখানে জল জমে বরফে পরিণত হয়ে যায়। আবার দিনের বেলা উষ্ণতা যখন বৃদ্ধি পাচ্ছে তখন সেখানে আবার সেই বরফ গলে জল হয়ে যাচ্ছে। এইভাবে কোনো ফাটলের মধ্যে যদি আমরা দেখতে পাই যে জল জমে আছে, কোনো পার্বত্য অঞ্চলে কোনো একটা ফাটল উচ্চ পার্বত্য অঞ্চলে তার মধ্যে জল জমে আছে, তারপর ধীরে ধীরে রাতের বেলা সেই জল যখন জমে বরফে পরিণত হচ্ছে তখন আমরা জানি, আমরা পড়েছি অলরেডি যে 9% বৃদ্ধি পায়। জল জমে যখন বরফে পরিণত হচ্ছে তা 9% আয়তনে বৃদ্ধি পাচ্ছে। এবং ওই যে জলটা বরফে যখনই পরিণত হলো সেই বরফটা কিন্তু শিলার ওই ফাটলটাকে আরও বেশি চাপ প্রয়োগ করতে শুরু করলো এবং তার ফলে সেই ফাটল আরও বেশি বিস্তৃত হলো, আরও বড় হচ্ছে। আবার পরের দিনকে ওই বরফ জল হলো, রাতের বেলা আবার বরফ হচ্ছে। তাহলে এইভাবে ক্রমাগত প্রতিদিন জল আর বরফ হতে হতে ওই ফাটল কিন্তু অনেকটা বৃহৎ হয়ে গিয়ে টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলে থাকি, এই প্রকার যে আবহবিকারটা আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা বলে থাকছি তুষারের কার্যের ফলে সংঘটিত যান্ত্রিক আবহবিকার। কিভাবে হচ্ছে একটু ছবির আকারে তোমাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা, তাহলে বিষয়টা বুঝে যাবে। ধরে নাও এটা একটা পার্বত্য অঞ্চল এবং সেই পার্বত্য অঞ্চলের এই খাঁজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে জল জমে আছে, এটা হচ্ছে জল। এবার সেই জল যখন জমে বরফ হয়ে গেল তখন আমরা দেখতে পাবো শিলাস্তরটাকে আস্তে আস্তে সে ফাটিয়ে দিচ্ছে। কিভাবে ফাটিয়ে দিচ্ছে? এই যে শিলাস্তরটা দেখতে পাচ্ছ এটা পুরোটা এবার বরফ হয়ে গেছে। বরফ হয়ে গিয়ে ক্র্যাকটা বৃদ্ধি পেলো, যে ভি শেপটা ছিল এখন দেখো সাইড দিক দিয়ে ক্র্যাকটা অনেক বৃদ্ধি পেয়ে গেল, এই ফাটলটা বৃদ্ধি পেয়ে গেল। তার ফলে কিন্তু এইটাকে আমরা বলছি তুষারের কার্যের ফলে। এবং এরকম হতে হতে একটা সময় এই অংশটা ভেঙে নিচের দিকে পড়ে যাচ্ছে, এই অংশটাও ভেঙে নিচের দিকে পড়ে যাচ্ছে। যখন ক্র্যাকটা এরকম বড় হয়ে যাচ্ছে তখন এই অংশ ভেঙে নিচের দিকে পড়ে যাচ্ছে এবং পুরো পাথরের খণ্ডটা কিন্তু ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে বরফের অবস্থানটা, যে বরফটা যখন হচ্ছে আয়তনে বৃদ্ধি পাচ্ছে, ফাটলটাও বাড়ছে। এইভাবে দিনের পর দিন হতে হতে এই ঘটনাকেই আমরা বলছি তুষারের কার্যের ফলে যান্ত্রিক আবহবিকার। সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে বা শীতপ্রধান অঞ্চলে এই ধরনের আবহবিকার আমরা মূলত দেখতে পেয়ে থাকি। এবং এই আবহবিকারের সঙ্গে আরও কতগুলো শব্দ জড়িত আছে, যেমন ধরো এই যে অংশগুলো টুকরো টুকরো অংশগুলো নিচের দিকে এসে পড়ে যাচ্ছে সেই অংশগুলোকে আমরা বলি স্ক্রি ট্যালাস, এই নামে ডাকা হয়। প্রশ্ন আসে পরীক্ষায় 1 মার্কসের প্রশ্ন, স্ক্রি কাকে বলে বা ট্যালাস কাকে বলে? কি বলবো আমরা? যে যান্ত্রিক আবহবিকার, তুষারের দ্বারা যান্ত্রিক আবহবিকারের ফলে যে টুকরো টুকরো পাথরের খণ্ডগুলো তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, সেগুলোকেই আমরা বলে থাকছি হচ্ছে স্ক্রি ট্যালাস। এবং এই স্ক্রি ট্যালাস নিচের দিকে পড়ে যখন কোনো একটা ভূমিভাগ তৈরি করছে, কোনো একটা উচ্চ পার্বত্য অঞ্চল থেকে স্ক্রি ট্যালাসগুলো নিচের দিকে পড়ে তার পাদদেশীয় অঞ্চলে এসে একটা ভূমি তৈরি করছে, যেখানে এখানে পেবলস যেগুলোকে আমরা বলছি নুড়ি কাকর, সেই নুড়ি পাথর এইগুলো দিয়ে যখন একটা ভূমিভাগ তৈরি হচ্ছে সেই ভূমিভাগকে আমরা তখন নাম করছি ব্লক স্পেড। আমরা নাম করছি ব্লক স্পেড। প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে ব্লক স্পেড কি? স্ক্রি এবং ট্যালাস দিয়ে যে ভূমিরূপটা তৈরি হচ্ছে, যে ভূমিভাগ তৈরি হচ্ছে, তাকে আমরা ব্লক স্পেড, ফেলসেনমার এই রকম নামে ডেকে থাকি। তাহলে এই শব্দগুলোও কিন্তু আমাদের সমভাবে গুরুত্বপূর্ণ, সেগুলো মাথায় রাখবে।
এছাড়া যান্ত্রিক আবহবিকার আর কি প্রকারে হয় আমরা মূলত সবকটা প্রকার আলোচনা করেছি, আর কয়েকটা প্রকারের কথা বাকি আছে। যেমন ধরো বরফের এই কেলাস, লবণের কেলাস গঠন, লবণের কেলাস গঠনের মাধ্যমেও কিন্তু আমরা যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করতে পারি। যখন একটা জায়গায় লবণের কেলাস হয় তখন সেইখান থেকে আমরা বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি সেখানে যান্ত্রিক আবহবিকার লক্ষ্য হয় এবং আবহবিকারের পাথরগুলো টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চাপ হ্রাসজনিত কারণে। চাপ হ্রাসজনিত কারণটা কীরকম? ধরো একটা শিলাখণ্ড রয়েছে, তার উপরে আরেকটা শিলাখণ্ড রয়েছে, ফলে ওপরের শিলাখণ্ড নিচের শিলাখণ্ডকে অত্যন্ত চাপে রেখেছে। এবার এই ওপরের শিলাখণ্ড কোনোভাবে সেখান থেকে রিমুভ হয়ে গেলে নিচের শিলাখণ্ড কিন্তু চাপ হ্রাস হলো, আর সেই চাপ হ্রাসের ফলে নিচের শিলাখণ্ড হঠাৎ করে প্রসারিত হয়ে উঠতে পারে এবং তার ফলে আবহবিকার সৃষ্টি হতে পারে। এটা চাপ হ্রাসজনিত আবহবিকার এরকম বলে থাকি। এর ফলে যে সমস্ত পাতলা পাতলা শিলাখণ্ডগুলো মানে একদম স্তরের মতন পাতলা শিলাখণ্ড এর ফলে আলাদা হয়ে যেতে পারে, পৃথক হতে পারে, তাকে আমরা বলে থাকি হচ্ছে শিটিং। সিটিং শব্দটাও কিন্তু পরীক্ষায় আসে। সিটিং কি? আর আরেকটা শব্দ এখানে আছে স্প্যালিং, সেটা হচ্ছে যখন টুকরো টুকরো খণ্ড থাকবে সেটাকে আমরা স্প্যালিং বলে থাকি। এটা দুটোই কিন্তু সিটিং এবং স্প্যালিং, এই দুটো জিনিসই কিন্তু চাপ হ্রাসজনিত আবহবিকারের মাধ্যমে ঘটে থাকছে। চলে আসি লাস্ট একদম আলোচনায়, যেখানে যান্ত্রিক আবহবিকারের লাস্ট পার্টটা সম্পর্কে আমরা বলছি, সেটা হচ্ছে ফ্লেকিং। ফ্লেকিং ব্যাপারটা হচ্ছে আর্দ্রতাজনিত কারণে হয়ে থাকে। মানে মনে করো যে সমুদ্রের, তোমরা দীঘা পুরী অনেকেই গেছো, সেখানে নিশ্চয়ই দেখে থাকবে, সেটা হচ্ছে দিনের বেলা যখন জোয়ার আসছে বা যে কোনো যখন জোয়ার আসে, দিনের বেলা হোক রাতের বেলা হোক, যখনই জোয়ার আসছে তখন সমুদ্রের জলটা অনেকটা উপকূলের ধারে চলে আসছে এবং সেখানে যে সমস্ত নুড়ি কাকড় পাথরগুলো পড়ে আছে সেগুলোকে ভিজিয়ে দিচ্ছে। আবার যখন ভাটা হচ্ছে সেই সময় জলটা অনেক দূর চলে যাচ্ছে। তাহলে এই যে তখন কিন্তু ওইগুলো একদম পুরো শুকিয়ে যাচ্ছে, ওই পাথরগুলো আমাদের ওই পাথরের ওপর দিয়ে সমুদ্রের দিকে তখন নামতে পাথর দেখি গরম হয়ে গেছে দিনের বেলা স্নান করতে যাওয়ার সময়। তাহলে এই যে পাথরগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি একটা সময় দিনের সেটা পুরো জলে ডুবে থাকছে আর একটা সময় পুরোপুরি শুকনো হয়ে থাকছে, তাহলে এই যে বারবার করে একটা পাথর সে আর্দ্র হচ্ছে শুষ্ক হচ্ছে 24 ঘন্টার মধ্যে বারবার করে এই ঘটনাটা ঘটছে, তার ফলে কিন্তু আমরা সেই জায়গার মধ্যে আর্দ্রতাজনিত আবহবিকার লক্ষ্য করতে পারবো। আর সেই আর্দ্রতার তারতম্যের জন্য যে আবহবিকার হচ্ছে সেইটার মধ্যে যে সমস্ত টুকরো টুকরো খণ্ডগুলো হচ্ছে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ফ্লেকিং পদ্ধতি। তাহলে এই হচ্ছে আমাদের যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে যান্ত্রিক আবহবিকার মূলত উষ্ণতার তারতম্যের জন্য, চাপ হ্রাসজনিত কারণে, কেলাস সংগঠনের জন্য, আর্দ্রতার পরিবর্তনের জন্য, তুষার কার্যের দ্বারা এই সমস্তভাবে হয়ে থাকছে এবং তার মাধ্যমে যে যে আবহবিকার যে যে ভূমিরূপগুলো আমরা লক্ষ্য করি সেগুলো নিয়ে আলোচনা করা হলো। একদমই, তোমরা যদি চাও ফোন করতে, কেউ কিন্তু ফোন করতে পারো। এই যে যতটুকু তোমরা পড়লে আবহবিকার চ্যাপ্টারের, তার মধ্যে ডেফিনেটলি তোমাদের কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোকে তোমরা জিজ্ঞেস করতে পারো। এবং তোমরা টিভি স্ক্রিনে দেখো যে নাম্বার যাচ্ছে, এডুকেশন অনলাইন যেখানটায় লেখা রয়েছে ঠিক তার নিচে ওখান থেকে যে নাম্বার যাচ্ছে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, কথা বলতে পারো। যদি কেউ ফোন করতে চাও ডেফিনেটলি কথা বলতে পারো। তোমরা কি ধরনের কোয়েশ্চেন আসবে এখান থেকে সেটাও তুমি স্যারকে জিজ্ঞেস করতে পারো, অথবা এতক্ষণ যেটা পড়ানো হলো সেটা। যদি মনে করো যে এই সময় তোমরা নেই, এখন অন্য কোথাও গেছো বা টিউশন নিতে বা কোনো কাজে, অন্য কোনো পড়ার কাজে ব্যস্ত রয়েছো, তাহলে এই প্রোগ্রামটা পরবর্তীকালে সিটিভিএনের ইউটিউব পেজে গিয়েও তোমরা সার্চ করে নিয়ে দেখতে পারো। সেখান থেকেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা তখন আর করতে পারবে না, তখন তোমরা কমেন্ট বক্সে লিখতে হবে কোয়েশ্চেন, এই হচ্ছে বিষয়। কিন্তু তার জন্য অপশন হচ্ছে এখন যে এখন যদি তোমার কিছু জিজ্ঞাসা করার থাকে তুমি জিজ্ঞেস করতে পারো, যদি না থাকে তাহলে স্যার পরবর্তী অংশে যাবে। কেউ আছো কি ফোনে? হ্যালো, নানি, কোয়েশ্চেন আসলে আমরা পরবর্তীকালে সাবমিট করব। তো আমরা এবার পরের অংশটায় চলে আসি আবহবিকারে, সেটা হচ্ছে রাসায়নিক আবহবিকার। আমরা 3 প্রকার আবহবিকার প্রথমেই বলেছিলাম, যান্ত্রিক অংশটা আমাদের কমপ্লিট হলো, এরপরে আসছি রাসায়নিক আবহবিকার। প্রথমে সংজ্ঞায় আসি। রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে আমরা দেখব যে আবহাওয়ার বিভিন্ন যে উপাদানগুলো, মানে জলবায়ুর বিভিন্ন উপাদান বা বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, যেমন গ্যাস, জলীয় বাষ্প, বিভিন্ন প্রকার গ্যাসীয় উপাদান, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, জল, এই সমস্ত কিছুর দ্বারা যখন শিলা বিয়োজিত হচ্ছে, মানে তার একটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে কিংবা রাসায়নিক এবং ভৌত দুরকম পরিবর্তনই হচ্ছে, তখন সেটাকে আমরা বলে থাকছি হচ্ছে রাসায়নিক আবহবিকার।
এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে কিন্তু আমরা শিলাস্তরের শুধুমাত্র ভৌত পরিবর্তনটা দেখতে পাই, সেখানে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, মানে শিলার রং বা এইগুলোর কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি না যান্ত্রিক আবহবিকারে। যান্ত্রিক আবহবিকারে ভৌত পরিবর্তন, তার আকৃতিগত আকারগত পরিবর্তন, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারি শুধুমাত্র। কিন্তু রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে আমরা ভৌত পরিবর্তন এবং যে জৈব রাসায়নিক পরিবর্তন, এই দুটোই কিন্তু একই সাথে আমরা লক্ষ্য করতে পারবো। তো রাসায়নিক আবহবিকারের যে ভাগগুলোর ক্ষেত্রে আসি, তার প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অঙ্গার যোজন প্রক্রিয়া। অঙ্গার যোজন প্রক্রিয়া, যে প্রক্রিয়া কার্বনেশন প্রক্রিয়া নামেও পরিচিত। স্যার তোমাদের আপনার কিন্তু অনুমতি পেলে আমি একটা ফোন নিই। হ্যাঁ নিশ্চয়ই। বেশ, কে রয়েছে ফোনে? হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যালো আমার নাম হ্যালো, কে দেবাশিস বলছো? রায়, আমি ক্লাস 9 এ পড়ি। হ্যালো, কে আছো ফোনে? হ্যাঁ আমি দেবাশিস রায় আছি ফোনে। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। ঠিক। রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, রাসায়নিক আবহবিকারের মধ্যে প্রথমেই আসছি অঙ্গার যোজন প্রক্রিয়া। অঙ্গার যোজন মানে কার্বনেশন, নামকরণ থেকেই আমরা বুঝতে পারছি যে কার্বন ডাই অক্সাইড এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন বৃষ্টি হয় কিংবা যখন সাধারণভাবে বাতাসের যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প কিন্তু বাতাসের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিশে একটা মৃদু অ্যাসিড তৈরি করে, যাকে আমরা বলি কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড কি করে তৈরি হচ্ছে আমরা সংকেতের মাধ্যমে বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। আমরা যখন দেখছি যে জল অর্থাৎ H2O তার সাথে CO2 যুক্ত হচ্ছে এবং তৈরি করছে H2CO3। এই H2CO3টা হচ্ছে কার্বনিক অ্যাসিড, যেটা কিন্তু সবসময় আমরা লক্ষ্য করতে পারছি। এই কার্বনিক অ্যাসিড কিছু কিছু শিলার সঙ্গে যুক্ত হচ্ছে, শিলার খনিজের সঙ্গে যুক্ত হচ্ছে এবং তারপর তার রাসায়নিক পরিবর্তন ঘটছে, যেমন চুনাপাথর। চুনাপাথরের সঙ্গে মানে ক্যালসিয়াম কার্বনেট যেটাকে আমরা বলছি, তার সঙ্গে এই কার্বনিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করছে ক্যালসিয়াম বাইকার্বনেট। আমরা একটা চককে, একটা এমনি যে আমাদের চক যেটা দিয়ে বোর্ডে লেখা হচ্ছে, সেই চককে যখন আমরা বা কোনো খড়িমাটিকে এগুলোকে যখন আমরা জলের মধ্যে দিচ্ছি, সেটা গলে যাচ্ছে। কেন? তার কারণ ওই যে জলের মধ্যে দিচ্ছি, আসলে সেটা জল হলেও আসলে সেটা কার্বনিক অ্যাসিড। তার কারণ বাতাসের কার্বন ডাই অক্সাইড ওর সঙ্গে মিশে গিয়ে ওটা কার্বনিক অ্যাসিড হয়ে গেছে। যখনই আমি ওই চকটা জলের মধ্যে দেবো, মানে চকটা যখন কঠিন অবস্থায় আমার হাতে ছিল, সেটা ছিল ক্যালসিয়াম কার্বনেট, যখনই আমি সেটা জলের মধ্যে দিলাম হয়ে গেল ক্যালসিয়াম বাইকার্বনেট। এবং ক্যালসিয়াম বাইকার্বনেট দ্রবীভূত হয়ে যায় জলের মধ্যে, তাই সেটাও দ্রবীভূত হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে গলে যাচ্ছে। এইটা একটা রাসায়নিক আবহবিকার। তাহলে অঙ্গার যোজন প্রক্রিয়া সেটা কিভাবে সম্পন্ন হচ্ছে? এইভাবে কার্বনিক অ্যাসিডটা প্রথমে তৈরি হচ্ছে এবং তারপর সেই কার্বনিক অ্যাসিডটা কি করছে? ক্যালসিয়াম কার্বনেটকে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত করছে। কিভাবে হচ্ছে জিনিসটা? আমরা দেখতে পাচ্ছি CaCO3 প্লাস H2CO3, সেখান থেকে আসছে CaHCO3 হোল 2। এইভাবে ইকুয়েশনের মধ্যে দিয়ে আমরা অঙ্গার যোজন প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে পারি। এখানে একটা কথা আমি প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে যদি তোমাদের পরীক্ষায় রাসায়নিক আবহবিকার সম্পর্কে লিখতে আসে, 5 মার্কসের প্রশ্ন হয় রাসায়নিক আবহবিকার, তখন প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যেই কিন্তু ইকুয়েশন মাস্ট। ইকুয়েশনগুলো না দিয়ে তুমি শুধু যদি ব্যাখ্যা করে দাও তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না, সেক্ষেত্রে 5-এর মধ্যে 3 দিয়ে দেবে তোমাকে। কিন্তু পুরোটার সঙ্গে যদি প্রত্যেকটা প্রক্রিয়ার সঙ্গে আমরা যদি ইকুয়েশনগুলো দিয়ে দিই এবং তার ব্যাখ্যাটাও, এটাও কিন্তু মাস্ট, ব্যাখ্যাটাও দিতে হবে। এই যে আমি লিখছি CaCO3 প্লাস H2CO3 প্লাস ইকুয়ালস টু CaHCO3 হোল 3, এই যে পুরো ব্যাপারটা লিখলাম, এই ব্যাপারটা শুধু লিখে দিলেই চলবে না, এখানে আমাকে ব্যাখ্যা করে দিতে হবে যে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার্বনিক অ্যাসিড যুক্ত হয়ে ক্যালসিয়াম বাইকার্বনেট পরিণত হচ্ছে এবং সেটাই হচ্ছে একটা অঙ্গার যোজন প্রক্রিয়া। স্যার একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যাঁ, আপনি কি অভিভাবক বলছেন না স্টুডেন্ট? না স্টুডেন্ট বলছি আমি। স্টুডেন্ট, হ্যাঁ বেশ, বলো কে বলছো, নাম বলো আগে। আমার নাম হচ্ছে দেবাশিস রায়, আমি ক্লাস 9 এ পড়ি। দেবাস্মিতা? দেবাশিস রায়। আচ্ছা বেশ, হ্যাঁ কোথা থেকে আমি ক্লাস 9 এ পড়ি। আমার কোশ্চেনটা যেটা সেটা বলবো? হ্যাঁ, কোশ্চেন কি? তুমি কোথা থেকে বলছো একটু বলো আমাকে। আমি দমদমের বাসিন্দা, কিশোর বাড়িতে হাই স্কুলে পড়ি। আমি সরি দমদমের বাসিন্দা। দমদম থেকে বলছো, বেশ বলো কি প্রশ্ন আছে তোমার, বলো। হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে প্রস্তর চাই খণ্ডীকরণ ব্যাপারটা যদি একবার স্যার ভালো মতন বুঝিয়ে দেন তাহলে ভালো হয়। প্রস্তর চাই খণ্ডীকরণ স্যার কিন্তু বলেছেন, তুমি শুনেছো তো সেই সময়? হ্যাঁ আমি সে সময় শুনেছি, কিন্তু আমার টিভিটা একটু ডিস্টার্ব করছিল বলে ভালো মতন বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সংক্ষিপ্ত আকারে আরেকবার বলে দিচ্ছি, তুমি শুনে নাও। আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি।
প্রস্থচ্ছাই খণ্ডীকরণ, যেটা প্রশ্ন করলো একটু আগে, আমি ওর নামটা ঠিক ভালো মতন ভাবে বুঝতে পারিনি, যাই হোক, তো প্রস্থচ্ছাই খণ্ডীকরণ প্রক্রিয়াটা হচ্ছে মূলত যে একটা জায়গায় যখন আমরা দেখতে পাচ্ছি একটা মরু অঞ্চল, সেখানে একটা বৃহৎ আকৃতির পাথরের খণ্ড রয়েছে এবং সেই পাথরের খণ্ডটি কতগুলো খণ্ডে টুকরো টুকরো অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। কিভাবে বিভক্ত হচ্ছে? উষ্ণতার তারতম্যের জন্য, দিন এবং রাতের উষ্ণতার তারতম্যের জন্য টুকরো টুকরো খণ্ডে হচ্ছে, এবং খণ্ডগুলো হচ্ছে কিন্তু অবশ্যই উল্লম্ব আকারে এবং আড়াআড়ি কতগুলো ফাটলের উপর ভিত্তি করে। পাথরটার উপরে যখন উল্লম্ব এবং আড়াআড়ি ফাটলগুলো তৈরি হচ্ছে, সেই ফাটল বরাবর আমরা দেখছি টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হচ্ছে, এবং সেই খণ্ডগুলোকেই আমরা বলে থাকছি এক একটা মানে প্রস্তরচায়ী খণ্ডীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট। তো এখানে যে কথাটা মনে রাখবে সেই কথাটা হচ্ছে সবথেকে বড় কথা, এখানে উল্লম্ব এবং আড়াআড়ি যে ফাটল তৈরি হয় এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং গ্রানাইট শিলার উপরে মূলত আমরা এই ধরনের আবহবিকার বেশি পরিমাণে দেখতে পাই। এটা যান্ত্রিক আবহবিকারের একটা প্রক্রিয়া। আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি নেক্সট আলোচনায় আসি। একদম। আরেকজন রয়েছেন ফোন স্যার, নিয়ে নিই। হ্যাঁ, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, আমি সৌভিক দাস বলছি। কোথা থেকে বলছো তুমি? আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি, গোড়াবাজার। বেশ, দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে। আরেকবার একটু নামটা বলবে তোমার? সৌভিক দাস। সৌভিক দাস। বেশ, সৌভিক, কি প্রশ্ন আছে বলো তোমার? আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছিল এই যে আবহবিকার, যান্ত্রিক আবহবিকার, সেখানে মেকানিক্যাল জিনিস হচ্ছে, সেক্ষেত্রে যান্ত্রিক কি হচ্ছে? আচ্ছা, যান্ত্রিকতা সৌভিক যেটা তুমি প্রশ্ন করলে সেটা হচ্ছে যান্ত্রিক কেন, মানে যান্ত্রিক নামকরণ কেন বা যান্ত্রিকের ব্যাপারটা কি, কেন হচ্ছে? যান্ত্রিক ব্যাপারটাই হচ্ছে একটা কথায় বলা যেতে পারে, সেটা হচ্ছে শিলা যেহেতু এখানে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। আজকে আরেকটা ধরনের যান্ত্রিক আবহবিকার বলি তোমাকে, সেটা হচ্ছে ধরো একটা মাটির খণ্ড পড়ে রয়েছে, তুমি একটা হাতুড়ি দিয়ে বা ভারী কিছু একটা অংশ দিয়ে সেই মাটির খণ্ডের উপরে আঘাত করলে খণ্ডটা টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হলো, এটাও একটা যান্ত্রিক আবহবিকার, এটাও একটা যান্ত্রিক। তুমি হয়তো একটা যন্ত্রের সাহায্যে সেখানে মানে হাতুড়ি বা কিছু একটা ভারী জিনিস দিয়ে আঘাত করছো, এটাও এক প্রকার যন্ত্রের সাহায্যে করছো, কিন্তু শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়, টুকরো টুকরো হচ্ছে, সেটা প্রাকৃতিক শক্তির দ্বারা হলেও সেটাকে আমরা যান্ত্রিক আবহবিকার বলি। যান্ত্রিক ব্যাপারটা হচ্ছে শিলার যেহেতু চূর্ণ বিচূর্ণ হচ্ছে, তাই এর মেকানিক্যাল বা যান্ত্রিক আমরা এটাকে বলছি। কিন্তু যখন শিলা দ্রবীভূত হচ্ছে, যখন শিলার ভৌত পরিবর্তন হচ্ছে, সেই সময় কিন্তু আমরা এটাকে আর যান্ত্রিক বলি না, আমরা রাসায়নিক বলি, যেটা এখন আমরা আলোচনায় আসছি। আশা করি তোমায় বোঝাতে পেরেছি, মানে শিলার চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্যই এটাকে যান্ত্রিকতার পর্যায়ে ফেলা হচ্ছে। ক্লিয়ার? ওকে, তো আমরা আসি রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে। রাসায়নিক আবহবিকারের প্রথমটা তো আমরা বললামই, অঙ্গার যোজন প্রক্রিয়া সম্পর্কে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে এরকম ইকুয়েশনগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টায় যাব, সেটা হচ্ছে জারণ প্রক্রিয়া। জারণ প্রক্রিয়া হচ্ছে অক্সিডেশন প্রক্রিয়া। অক্সিডেশন বা জারণ, এখানেও কিন্তু আমরা যেটা মাথায় প্রথমেই রাখবো, অক্সিডেশন নামকরণ থেকেই বুঝতে পারছি সেটা হচ্ছে অক্সিজেন, মানে বাতাসের মধ্যে যে অক্সিজেন থাকছে, সেই অক্সিজেন যখন শিলার মধ্যে শিলার খনিজের সঙ্গে বিক্রিয়া করছে, তখন সেটাকে আমরা অক্সিডেশন প্রক্রিয়া বলে থাকি। এই অক্সিডেশন প্রক্রিয়া বা জারণ প্রক্রিয়া থেকে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে, শিলায় মরচে পড়ে কেন? শিলায় মরচে পড়ে কেন? এই যে লোহার বিভিন্ন গ্রিলে বা বিভিন্ন জায়গায় আমরা মরচে পড়তে দেখি, এটা কিন্তু আদতে এক প্রকার আবহবিকার, এবং সেটা রাসায়নিক আবহবিকার, আর তার প্রক্রিয়াটার নাম হচ্ছে অক্সিডেশন প্রক্রিয়া। এই অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া, সেই জারণ প্রক্রিয়ার জন্যই কিন্তু লোহায় মরচে পড়ছে, এবং যে সমস্ত শিলায় ফেরাস থাকছে, মানে লোহার লৌহ খনিজটা উপস্থিত থাকছে, সেই সমস্ত শিলায় কিন্তু মরচে পড়ার সম্ভাবনা থাকে। তো কিভাবে এখানে কার্যকরী হচ্ছে সেটা যদি তোমাদের একটু বুঝিয়ে দিই, তাহলে এখানে আমি বলবো ইকুয়েশন, যে দুটো ইকুয়েশন এখানে খুব গুরুত্বপূর্ণ, 4FeO তার সঙ্গে যুক্ত হচ্ছে O2, এবং সেটা তৈরি করছে 2Fe2O3, এইভাবে তৈরি হচ্ছে। তারপর এই জিনিসটাই কিন্তু আলটিমেটলি ফেরাস অক্সাইড, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, জলের যুক্ত হচ্ছে, তারপর ফেরিক অক্সাইডে বা লিমোনাইটে পরিণত হচ্ছে। আমি লিমোনাইটের সংকেতটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই, কী লিখতে হবে সেখানে। 4FeO প্লাস O2 প্লাস H2O ইকুয়ালস টু 2Fe2O3, 3H2O। এইভাবে কিন্তু আমাদের লিমোনাইটটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হচ্ছে। ফেরাস অক্সাইড রূপে যখন থাকছে তখন তা খুব কঠিন থাকে, কিন্তু যখনই তা অক্সিজেন যুক্ত হয়ে ফেরিক অক্সাইডে পরিণত হয়ে গেল, তখনই কিন্তু সেটা তার উপরে মরচে পড়া বা রাস্টিং যেটাকে আমরা বলছি, এই মরচে পড়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তাই জন্য এটা তখন জারণ প্রক্রিয়ার একটা উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই। এরপরেরটা আসে হচ্ছে জল যোজন প্রক্রিয়া। জল যোজন প্রক্রিয়ার আমরা যেটাকে হাইড্রেশন প্রক্রিয়া বলে থাকি,
এক্ষেত্রে কি হচ্ছে, শিলার মধ্যে জল জমে বা জলের সংস্পর্শে যখন শিলাটা আসছে তখন তার ভেতরে জলটা প্রবেশ করে গিয়ে চুইয়ে চুইয়ে ভেতরে প্রবেশ করে গিয়ে তারপর কিন্তু তার ভেতরে ফাটল তৈরি করে দিচ্ছে এবং আস্তে 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 সেটার পরিবর্তন হচ্ছে। এইভাবে হেমাটাইট লিমোনাইটে পরিণত হয়, অ্যানাইড্রাইট জিপসামে পরিণত হয়, এই রকম বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে সংকেত হিসাবে আমরা যে ইকুয়েশনটার কথা এখানে আমরা উল্লেখ করতে পারি সেটা আমি লিখে দিই, তোমরা দরকার হলে লিখে নাও বা বইতেও পেয়ে যাবে তোমরা। সেটা হচ্ছে CaSO4 তার সঙ্গে 2H2O যুক্ত হচ্ছে এবং তৈরি করছে CaSO4 2H2O। এইভাবে কিন্তু ইকুয়েশনটাকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি, যেটা আমরা জল যোজন প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারি। আর একটা আসবো, সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া। আর্দ্র বিশ্লেষণে আসলে জল, এই জলটা দুভাগে ভাগ হচ্ছে। আমরা জানি H2O যে জল, সেখানে হাইড্রক্সিল আয়ন এবং অক্সিজেনের যে আয়ন, সেই আয়নে ভাগ হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই H+ এবং OH- এই দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে সেখানে আমরা মূলত এই আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়াটাকে দেখতে পাচ্ছি। শিলার খনিজের যে রাসায়নিক পরিবর্তন, সেই পরিবর্তনটা এখানে সূচিত হচ্ছে। এখানকার আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে আমরা একটা সংকেতের কথা উল্লেখ করতে পারি, যেটা অর্থোকেজ ফেলসপার থেকে তৈরি হচ্ছে, অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড, সেই জিনিসটার কথা আমরা বলতে পারি। সেখানে কি সংকেত উল্লেখ করা হচ্ছে দেখো, সেখানে আমরা প্রথমে আসছি হচ্ছে মানে এখানে আমরা দেখছি প্রথমে অর্থোকেজ ফেলসপারটাকে। এই অর্থোকেজ ফেলসপার তার সঙ্গে হাইড্রক্সিল, এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা H2O না লিখে আমি HOH লিখেছি, তার মানে এখানে কিন্তু ভেঙে যাচ্ছে, আসলে জলটা ভেঙে যাচ্ছে, বিশ্লেষিত হয়ে যাচ্ছে এবং বিশ্লেষিত হয়ে গিয়ে যখন এর সাথে যুক্ত হলো তখন আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রাইড, এই দুটো আলাদা আলাদা করে আমরা লক্ষ্য করতে পাচ্ছি এখানে। তাহলে এটাকে আমরা বলে থাকছি আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে। এখানে আরেকটা কথা আমার বলবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই প্রত্যেকটা ইকুয়েশন যেগুলো লিখছি আমি, এগুলোর নিচে কিন্তু এটা কিসের ইকুয়েশন, কিসের সংকেত, সেই সংকেতগুলো কিন্তু অবশ্যই তোমাকে লিখে দিতে হবে বাংলায়। স্যার আরেকজন ফোনে রয়েছে, নিয়ে নাও। কে রয়েছে ফোনে? হ্যালো। হ্যালো, কে বলছো, নাম বলো। আমি নদিয়া থেকে অচিন্ত বলছি। অচিন্ত? অচিন্ত দেবদাস। অচিন্ত, হ্যাঁ অচিন্ত বলো, স্বাগত তোমাকে অনুষ্ঠানে। বলো কি প্রশ্ন তোমার? নমস্কার স্যার, আমার প্রশ্নটা হচ্ছে স্যার যদি পুঞ্জিত ক্ষয় ব্যাপারটাকে একটু ক্লিয়ার করতেন। পুঞ্জিত ক্ষয় বিষয়টা, পুঞ্জিত ক্ষয় তো তোমরা আবারও একবার আমি বলে দিই, তোমরা সিটিভেনের ইউটিউবে গিয়ে অনুষ্ঠানটা আরেকবার দেখতে পারো। অ্যাকচুয়ালি এটা পুরো তো বোঝানো হয়ে গিয়েছে পুঞ্জিত ক্ষয়। স্যার চাইলে এক দু লাইনের মধ্যে বলতে পারে, কিন্তু সেটা ডিটেলস হবে না। ডিটেলস করতে গেলে ছবিটা যেটা আমি প্রথমে এঁকেছিলাম, সংক্ষেপে একটু বলে দিন। হ্যাঁ আমি সংক্ষেপে বলে দিচ্ছি, ঠিক। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে তোমার অচিন্ত? না না স্যার, আর কোন প্রশ্ন? ঠিক, ওকে। পুঞ্জিত ক্ষয় যেটা অচিন্ত জিজ্ঞেস করলো, পুঞ্জিত ক্ষয় ব্যাপারটা হচ্ছে যখন মাথায় রাখবে, পুঞ্জিত ক্ষয় শব্দটা যখনই তুমি লিখবে একটা শব্দ মাথায় ব্লিঙ্ক করবে তোমার, অভিকর্ষজ শক্তি। অভিকর্ষজ শক্তির টানে যখন আলগা শিলাস্তর, মানে আমরা জানি যে পাহাড়ের ওপরের দিকে যে শিলাস্তর থাকে তা একটা ভারসাম্য অবস্থায় থাকে, সেই ভারসাম্যজনিত অবস্থা কোনোভাবে একটু বিচ্যুত হলে সেই বিশালাকৃতির পাথরের খণ্ড বা বিশালাকৃতির যে নুড়ি কাকরবালি এই সব কিছু রয়েছে, সেই সব কিছু কিন্তু অভিকর্ষের টানে মূলত নিচের দিকে তীব্র গতিতে নামতে থাকে। ধীরগতি বা তীব্রগতি দুটোই হতে পারে, শুধু সবসময় যে তীব্র গতিতে নামবে তাও নয়। যখন নিচের দিকে নেমে আসে তখন সেটাকে পুঞ্জিত ক্ষয় বলা হয়। এবং পুঞ্জ, এই পুঞ্জিত মানে যে পুঞ্জ শব্দটা আছে তার থেকে বুঝতে পারছো যে অনেকটা মাস, ইংরেজিতে পুঞ্জিত ক্ষয়কে বলা হচ্ছে মাস ওয়াস্টিং, অর্থাৎ অনেকটা পদার্থ একসাথে যখন নিচের দিকে অভিকর্ষের টানে নেমে আসবে তখন তাকে আমরা বলে থাকবো পুঞ্জিত ক্ষয়। আশা করি অচিন্ত বুঝতে পেরেছো। তাছাড়াও তুমি যদি আগের অংশটা দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমার কাছে। তো এইটা গেল আমাদের আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া। এবং লাস্ট আমরা যে রাসায়নিক আবহবিকারটা সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। এটাও একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক। বিভিন্ন জিনিস, বিশেষ করে সৈন্ধব লবণ, জিপসাম, এই ধরনের পদার্থগুলো, এই ধরনের খনিজগুলো জলের মধ্যে গুলে যায়, দ্রবীভূত হয়ে যায়, তো এগুলোকে আমরা বলে থাকি দ্রবণ প্রক্রিয়া। তাহলে এই যে পাঁচটা প্রক্রিয়ার কথা আমি আলোচনা করলাম, অঙ্গার যোজন বললাম, জারণ বললাম, আর্দ্র বিশ্লেষণ বললাম, জল যোজন বললাম এবং দ্রবণ বললাম,
এই 5টা প্রক্রিয়া রাসায়নিক আবহবিকার, যখন তোমাকে রাসায়নিক আবহবিকার সম্পর্কে লিখতে দিচ্ছে তখন এই 5টাই কিন্তু ডিটেলসে আমাদের আলোচনা করতে হবে, এবং তার পাশাপাশি এগুলোর যে ইকুয়েশনগুলো আমি লিখলাম সেগুলো তোমাদেরকে লিখতে হবে, এবং তার নিচে কিসের সংকেত সেটা অবশ্যই উল্লেখ করবে এবং ব্যাপারটা একটু বুঝিয়ে বলে দেবে। একদম এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক আবহবিকার ব্যাখ্যা করার ক্ষেত্রে। এবং এখান থেকে যে ছোট ছোট প্রশ্নগুলো হতে পারে তার মধ্যে আমি যেমন আরেকবার রিপিট করছি, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে লোহায় বা মরচে পড়ছে কেন। শিলার মধ্যে যে সমস্ত শিলার মধ্যে লোহার পরিমাণ থাকে, ফেরাস থাকে, সেখানে মরচে পড়ার সম্ভাবনা থাকে, কেন পড়ছে, জারণ প্রক্রিয়াটা সেখানে ব্যাখ্যা করতে হবে। চুনাপাথর অঞ্চল, এখানে একটা কথা বলা হয়নি আগে, চুনাপাথর অঞ্চল, চুনাপাথর অঞ্চল মানে কাস্ট অঞ্চল, যে অঞ্চলগুলোকে আমরা বলে থাকি, যেখানে ভূপৃষ্ঠের নিচেই একদম উপপৃষ্ঠীয় স্তরে আমরা চুনাপাথরের লেয়ার্স দেখতে পাই, চুনাপাথরের স্তর দেখতে পাই, সেখানে কিন্তু অঙ্গারযোজন প্রক্রিয়াটা সব থেকে বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। প্রশ্ন আসতে পারে পরীক্ষায় 1 মার্কসের, যে অঙ্গারযোজন প্রক্রিয়া সব থেকে বেশি ক্রিয়াশীল হয় কোন অঞ্চলে? উত্তর চুনাপাথরযুক্ত অঞ্চলে। যেখানে চুনাপাথরের পরিমাণ বেশি থাকবে সেখানে এমনকি এই জল চুইয়ে চুইয়ে ভেতরে প্রবেশ করে ভূ অভ্যন্তরের মধ্যে সেই চুনাপাথরের স্তরের মধ্যে গুহার সৃষ্টি করে, এবং সেখানে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট এই ধরনের বিভিন্ন ভূমিরূপগুলো সৃষ্টি হয়। আমরা যদি কেউ অন্ধ্রপ্রদেশের বোরা কেভসে যাই, বোরা গুহা, যেখানে অনেকেই আমরা ভাইজাগ আরাকু গেলে বেড়াতে যাওয়া হয়, সেই বোরা কেভসে কিন্তু এইরকম ধরনের বিভিন্ন বৈচিত্র্যময় ভূমিরূপ আমরা লক্ষ্য করতে পারি সেই চুনাপাথরের গুহাতে, এবং সেখানে কিন্তু অঙ্গারযোজন প্রক্রিয়ার জন্যই সেইগুলো সমস্ত সংঘটিত হয়েছে, আমরা চাক্ষুষ সেগুলোকে দেখতে পাই সেখানে। তো এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করব, ছোট ছোট পয়েন্টসগুলো, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে পড়ব। একদমই। এবং তোমাদেরকে আবারও বলছি যে ইউটিউব থেকে অনুষ্ঠান দেখে নিতে পারো, খুব সুন্দর আজকে পুরো, মানে অ্যাকচুয়ালি ভূগোলের খুব ইন্টারেস্টিং সাবজেক্ট জিওগ্রাফি, তার মধ্যে আবহবিকার চ্যাপ্টারটা কিন্তু যখন আমরা পড়াশোনা করেছি আমাদেরও কঠিন বলে মনে হয়েছে, এই কারণের জন্যই, কারণ এর মধ্যে অনেক সায়েন্টিফিক্যাল ইকুয়েশনস থাকে, যে ইকুয়েশনসগুলো কিন্তু স্যার বোর্ডে লিখে লিখে তোমাদেরকে বলেছেন, সেই অংশগুলোর ছবি তোমরা তুলে রাখবে, পুরো ক্লাসটাকে আবারও আরেকবার বুঝবে। এবং আমার মনে হয় যে ছবি এঁকে লিখে বুঝে যদি করো তাহলে ডেফিনেটলি এই চ্যাপ্টার থেকে যা যা নাম্বার থাকবে, যেটুকু নাম্বার থাকবে, তার যে অ্যালোকেশন থাকবে, সেটা তোমরা ম্যাক্সিমামটাই পেতে পারবে। আমি স্যার আপনার অনুমতি নিয়ে আরেকজন রয়েছেন ফোনে, হয়তো এটাই আমাদের হাতে আর মাত্র 1 মিনিট, এক মিনিট মতো সময় রয়েছে। কে রয়েছে ফোনে? হ্যালো। হ্যালো। কে? একটু জোরে বলো। হ্যালো। হ্যাঁ বলো, কে বলছো? নাম বলো। প্রজ্জ্বল ভট্টাচার্য। প্রজ্জ্বল ভট্টাচার্য। প্রজ্জ্বল ভট্টাচার্য। প্রজ্জ্বল, কোথা থেকে বলছো তুমি? মেদিনীপুর। মেদিনীপুর থেকে। বলো কি প্রশ্ন তোমার, স্যারকে জিজ্ঞেস করো। প্রশ্নটা হচ্ছে পাহাড়ের মাথায় কিভাবে বরফ জমে? পাহাড়ের মাথায় কিভাবে বরফ জমে? বরফ জমে, আচ্ছা। যদিও এটা আবহবিকারের প্রশ্ন নয়, কিন্তু তাও তুমি ভূগোলের প্রশ্ন জিজ্ঞেস করেছো, আমি তোমাকে নিশ্চয়ই বলবো। দেখো, পাহাড়ের মাথায় বরফ জমার মূল কারণটা হচ্ছে উষ্ণতার কারণ। হ্যাঁ, যত আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাই ততই উষ্ণতার পরিমাণ কমতে থাকে, এবং এই উষ্ণতার পরিমাণ যখন হিমাঙ্কের নিচে চলে যায় তখন পাহাড়ের মাথায় যখন সেই জলটা জমে তখন সেখানে বরফ পতিত হচ্ছে, তুষারপাত হচ্ছে, এবং সেই জন্যই পাহাড়ের মাথায় বরফ জমে। একটাই কারণ তার, যে উষ্ণতার অনেক কম, মানে হিমাঙ্কের নিচে উষ্ণতা যেহেতু নেমে যাচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে টেম্পারেচার হয়ে যাচ্ছে, তাই পর্বতশৃঙ্গে বা পাহাড়ের মাথায় বরফ জমে। তবে বরফ জমে কিন্তু আবহবিকার হচ্ছে আজকে, সেটা আমরা পড়েছি। অবশ্যই বরফ জমে আবহবিকার হয়, সেটা ঠিক কথা। আজকের সম্পর্কের সঙ্গেও কিছুটা রিলেটেড বিষয়টা। বেশ, থ্যাংক ইউ স্যার। আমরা একটু লাস্ট একটা লাইন আর বলে শেষ করব আমি। জৈবিক আবহবিকার, যেটা তৃতীয় আবহবিকারের ধরন, এটা বলে আমি শেষ করছি। আবহবিকার তাহলে কমপ্লিট হবে আমাদের। জৈবিক আবহবিকার প্রাণীর দ্বারা এবং উদ্ভিদের দ্বারা দুভাবেই হতে পারে, সেখানে যান্ত্রিক এবং রাসায়নিক উভয় প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে। উদ্ভিদ তার শিকড়, আমরা বিভিন্ন গাছের যে শিকড়গুলো দেখি অনেকটা অভ্যন্তর পর্যন্ত পৌঁছে যায়, তার মাধ্যমেও ফাটল সৃষ্টি হতে পারছে। বিভিন্ন প্রকার প্রাণী তাদের মাটির তলায় গর্ত করে যে তারা থাকছে, সেইখানেও বিভিন্ন তারা আবহবিকার সৃষ্টি করছে। এই বিষয়টাও, জৈবিক আবহবিকারটাও তোমরা কিন্তু গুরুত্ব সহকারে পড়বে, এবং যান্ত্রিক এবং রাসায়নিক দুভাবেই জৈব আবহবিকার হতে পারে, উদ্ভিদ প্রাণীর দ্বারা হতে পারে। বেশ, অনেক ধন্যবাদ। অরিজিৎ স্যার আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। আজকে ক্লাস এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা অবশ্যই এইভাবে আসছেন বলে, হ্যাঁ একদম একদম একদম। নমস্কার স্যারকে, নমস্কার সবাইকে।